আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। কিন্তু এত কিছুর পরেও কি ভোট আদৌ হবে 12 তারিখে? সংশয় কিন্তু তীব্র হচ্ছে দিনকে দিন। এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে রয়েছে কিরকম, জামাত এনসিপি ওরা যদি জানে যে তারা হেরে যাবে নিশ্চিত হয় এবং বিএনপি জিতবে এটা যদি নিশ্চিত হয়, তাহলে ওরা ভোট হতে দেবে না। সুতরাং এই যে ভোট হবে কি হবে না এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে আছে, তেমনি আছে বাংলাদেশের বাইরেও। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে একবার নজর করুন। 5 আগস্ট 2024 সময় থেকেই বাংলাদেশের বর্তমান শাসকদের ভারত বিরোধী হুঙ্কার সমানে চলছে। সেই হুঙ্কারের অর্থাৎ ভারত বিরোধিতার যদি একটি গ্রাফ আঁকা যায়, তবে দেখা যাবে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে গ্রাফ যতটা ওপরে ছিল, গত 3-4 মাসে সেই গ্রাফ বিশেষ করে গত 1.5-2 মাসে সেই গ্রাফ নিচে নামতে শুরু করেছে। এখন এই মুহূর্তে সেটা একেবারে সরল রেখায় না মিললেও আগের তুলনায় অনেকটাই ওপর থেকে নিচে নেমে এসেছে। ক্রিকেটের গোলমালটা ছেড়ে দিন, ওটা আসিফ নজরুলদের মতো কয়েকটা মাথা মোটার পাকামো আর পাকিস্তানের তোল্লাই খাওয়ার পরিণাম। ওই যে পাকিস্তান বলেছিল তোমরা বয়কট করো, আমরাও বয়কট করব, তারপর ঠিক সময়ে পাকিস্তান কেমন সুন্দর পিছিয়ে গেল, এখন মর বাংলাদেশ তুই মর। তো এই জায়গায় এনে দিয়েছে। বাংলাদেশের ভোটের বাজারে ভারত বিরোধিতা অনেক উচ্চগ্রামে উঠবে এই ভোটের সময়, এটা ভাবা গিয়েছিল, কিন্তু লক্ষ্য করে দেখুন তা কিন্তু ওঠেনি। তারেক জিয়া ভারতের সঙ্গে একটি সমঝোতা করে দেশে ফিরেছেন, এটা তো বহুল প্রচারিত খবর। এটা নিয়েও আদৌ তেমন হইহল্লা নেই। যেন ভারত বিরোধিতার হঠাৎ কেউ সেই ভারত বিরোধিতায় লাগাম টেনে দিয়েছে। কিন্তু ঠিক এই সময়েই ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন। যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় 16-17 মাস, তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে। এর কোনো কিছুই বিনা কারণে নয়, বিনা কারণে হয় না। এসব কিছু কোনোটাই আলগা নয়, গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু। আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি। জানুয়ারির দ্বিতীয় অর্ধে দিল্লিতে আওয়ামী লীগের দুটো বড় প্রেস কনফারেন্স হয়ে গেল। এটা কিন্তু প্রথম। তার আগে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয়নি। 23 জানুয়ারিতে বিদেশি সাংবাদিকদের আয়োজিত কনফারেন্সে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অডিও বার্তা দিলেন এবং সেই যারা এর আয়োজক যে সংস্থা, সেটা হচ্ছে একটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব ফর সাউথ এশিয়া। এই যে সংগঠন ভারতের কোনো সংগঠন নয়, তারা তাদের অডিটোরিয়ামে যে নিমন্ত্রণ পত্র ছাড়লো, সেখানে লিখে দিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দেবেন এখানে। ব্যাপারটা বুঝলেন? প্রধানমন্ত্রী সেই 23 জানুয়ারি সফল হলো, কানায় কানায় ভর্তি হলো এবং ভারত সরকার না চাইলে, ভারত সরকার বাধা দিলে এটা হতেই পারতো না, কিন্তু ভারত সরকার বাধা দেননি। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন। আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে। ভারত সরকার কোনো প্রোগ্রাম বা বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি। অথচ গত 1.5 বছর ভাবুন তো, শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার। তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ, সেটা ঠিকই, কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল, ঠিক সময়ের অপেক্ষা। তারপর এখন
সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত। শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন, যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন। এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল, সেটাকে একটা বড়সড় বিগ বোম বললে ভুল বলা হবে না। কেন বিগ বোম বলছি? তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন। আজ থেকে এক সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম। সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন, বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি। আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয়, এর পেছনে বাস্তবতার ব্যাকআপ আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাকআপ আসছে আর কোনো দেশ থেকে নয়, ভারত থেকে, সঙ্গে আছে রাশিয়া অবশ্যই। এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। 1971 ভারত যেমন পূর্ণ সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে, এই 2026 সালে গত 18 মাসের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত। আর গত এক সপ্তাহ ধরে যা করছে ভারত, তা এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে। আগেই বলেছি, বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক, কিন্তু ভারত তার তোয়াক্কা না করে বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে, কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে, আরও কমাবে। এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত। সেটা হলো বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে 9 জন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত, সরিয়ে নিয়ে এসেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে, এ আর থাকবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া, এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল। বিদ্যুৎ এবং জ্বালানি হলো যে কোনো দেশের লাইফলাইন। এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত। উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যান্টটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে। এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ। ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে। প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরি ও আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল। শুধু যে রামপাল তা নয়, ভারত থেকে সরাসরি যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে, সুতরাং বন্ধ হয়ে যাবে। আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে। এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর একটাই উদ্দেশ্য, ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায়। কেন? কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে।
যদি বিদ্যুৎ বিভ্রাট, নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয়, তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে। অবরোধের ছায়া, দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ। কিন্তু গত 16-17 মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না। তাহলে এখন কেন? কারণ এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ভারত চেয়েছিল একটি অবাধ, সুষ্ঠু, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার। বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া, আমেরিকা। এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে। আমি বহুদিন ধরে বলে আসছি, সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশান, একদম চূড়ান্ত। তার আগে অবধি সমস্ত অপশনগুলো তারা দেখে নেবে। তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে। জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন। যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে, তবে ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর। নির্বাচন তাই স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায়, তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে। ভারত এই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে, যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায়, যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। আপনি যদি লেগে থাকেন, চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে থাকেন, আপনার কাজের মধ্যে ধারাবাহিকতা থাকে, তাহলে আপনি একদিন সফল হবেনই। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে আমাদের ডার্বি ভাই, যাকে আপনারা সবাই অনেকে নাপা বলে থাকেন, প্যারাসিটামল না তো নাপা বলে থাকেন, নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে আবার অনেকে তিনি যেহেতু একটু ধূমপান করতেন, ডার্বি সিগারেট, এই জন্য ডার্বি নাসির বলেন। তিনি সাম্প্রতিক উদাহরণ যে লেগে থাকলে, চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যে কোনো না কোনোভাবে যাতে তিনি মার খেতে পারেন। মার খাওয়ার জন্য যত ধরনের উৎসাহ উদ্দীপনা দেখিয়ে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলেন, সেই তুলনায় আসলে হতাশ হতে হয়েছে। কারণ হচ্ছে কোনো একটা কারণে মির্জা আব্বাস তিনি আসলে তো গুরুত্ব দিচ্ছিলেন না, এবং বিএনপির লোকজন কোনোভাবেই এই নাসিরকে মারতে চায় না। মানে বিএনপিও আজকাল অলস হয়ে গেছে, ক্ষমতায় যাবে এই জন্য বোধহয়। সেটা যাই হোক, অবশেষে তিনি সফল হতে পেরেছেন। ঢাকার একটা কলেজে তিনি গিয়েছিলেন, সেখানে পিঠা উৎসব হচ্ছিল এবং তিনি পিঠা না খেয়ে পিঠা খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেখানে থাকা ডিম চিতই দিয়ে বোধহয় তাকে মারা হয়েছে, যেটাকে উনি বলেছেন ডিম মেরেছে, বা হয়তো ডিম মেরেইছে, চিতই ছিল না, শুধুমাত্র ডিম মেরেছে। ডিম পিঠা খেতে গিয়ে পিঠা খেয়ে তিনি আহত হয়েছেন, এবং তিনি শুধু একা আহত হন নাই, এখানে প্রায় 1 ডজন শিবিরের নেতা এবং 1 জন এনসিপির নেতা আহত হয়েছেন। আমি বুঝলাম না, উনি নিজে এনসিপির নেতা, ওনার সাথে তো এনসিপির লোকজন বেশি থাকার কথা, কিন্তু এনসিপির 1 জন আহত হয়েছেন এবং শিবিরের 1-2 জন আহত হয়েছেন। ডিম ছুটতে দেখলাম একটা বা দুটো ডিম দিয়ে এতগুলো লোককে আহত করে ফেলা, এটা কিন্তু আমি সেই কলেজের যারা ডিম মেরেছেন তাদেরকে সাধুবাদ দিতে হয়। তাদেরকে আমি আশা করি যে জাতীয় ক্রিকেট দলের সুযোগ দেওয়া হবে। যদিও ক্রিকেট খেলা হচ্ছে না আজকাল, এবং ক্রিকেট আমরা বিশ্বকাপে খেলবো না, আমাদের 3 আসিফ মিলে সেই বুদ্ধি বের করেছেন। কিন্তু তারপরেও এক ডিম দিয়ে যদি 1 ডজন লোককে আহত করা যায়, তাহলে একটা
ক্রিকেট বল দিয়ে আমি শিওর যে 12 জন প্লেয়ারকে আউট করে দেওয়া যেত, একজন বোলারই সেটা সম্ভব ছিল, এবং সেই বোলারটা সেই ঢাকার সেই কলেজের মধ্যেই পড়াশোনা করে থাকেন। গল্পটা বাড়ানোর আগে আসলে একটা গল্প বলি। এক লোক আহ, হঠাৎ করে বড় লোক হয়ে গিয়েছেন, লেখাপড়া জানে না, দুনিয়ার খোঁজ খবরের মধ্যে নেই, তো উনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছেন, লটারি পেয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে একটা টেবিল টেনিসের ফাইনাল খেলার প্রধান অতিথি করে। তো খেলা হয়েছে, জমজমাট খেলা, খেলার পর উনি পুরস্কার দিতে দাঁড়িয়েছেন। তো প্রধান অতিথি একটা বক্তৃতা দিতে হয়, তাকে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। তো উনি বলছেন, আমি যে হালায় হারছে হেরেও ধন্যবাদ দেই না, যে হালায় জিতছে হেরেও ধন্যবাদ দেয় না, আমি ধন্যবাদ দেই হেই মুরগিটারে, যে হালায় এমন ডিম পাচ্ছে, দুইটা লোকে পিড়ে দে পিড়ে দে পিড়ে দে পিড়ে দে, কিছুই করতে পারলো না, ডিমটা হালায় ফাটলো না। সেই ডিম নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে পড়েছে। আমরা পুরো ঘটনার নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ জানাই, এবং আমি শিওর যে আমার দর্শকরা তাই করে করে থাকবেন। এখন সেই ডিমের আলাপের থেকে আমরা চলে আসি এই যে নাটকের রাজনীতি, এই যে অভিনয়ের রাজনীতি। শুধু ডারবি নাসির না, ডারবি নাসিরের সাথে তার যে লোকজন আছেন, তার যে পুরো পলিটিক্যাল পার্টি, একটা কি যেন ন্যাশনাল কি পার্টি অনেকে বলেন, কমেডি পার্টি, এই পুরো পার্টিটা এনসিপি, যে এই যে কমেডির জায়গায় চলে আসলো, জামাতের তৃতীয় বাচ্চা, তারা কি আসলে এইভাবে আর সফল হবে? আমার কথা হচ্ছে এইভাবে তারা আর সফল হতে পারবেন না। যে নাটকের মাধ্যমে তাদের উত্থান, যে বিভিন্ন ধরনের মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে তাদের উঠান, তারা যেভাবে মানুষের সিম্পেথি পেয়েছিলেন, সেই সিম্পেথি এখন আর নাই, সেই সিম্পেথি নাই। এবং শুধু তাই নয়, মানুষজন অনেকটা তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এবং তারা যদি তাদের স্ক্রিপ্ট না বদলান, তারা যদি তাদের পরিকল্পনা পরিবর্তন না করেন, তাহলে এই রাজনৈতিক দলের আগামীতে আর কোনো ভবিষ্যৎ আমি দেখি না। জামাত ইসলামীর প্রথম বাচ্চা এবি পার্টি আমরা দেখতে পেয়েছি যে এটা খুব একটা সফল হতে পারে না। এই দ্বিতীয় বাচ্চা এনসিপি, এবং পরবর্তীতে আরো কিছু বাচ্চা আমি দেখলাম লাইনে আছে, এনসিপি আরো কি কি যেন ওগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো আসলে সফল হবে না যদি না স্ক্রিপ্ট তারা বদলাতে পারেন। এখানে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, রাজনীতি খুব সিরিয়াস খেলা, এবং রাজনীতি বেশ লম্বা গেম। এখানে হুজুগ তোলে, বুজুগ বাজুং করে খুব বেশি দিন সাকসেসফুল হওয়া যায় না। ডারবি নাসিরের এই ঘটনা তার একটা প্রমাণ। আমরা দেখতে পেলাম যে ডারবি নাসির যখন ডিমাহত হলেন, বা আন্ডা হতো বলেন, আন্ডা বললে আবার আন্দালি পার্থ মাইন্ড করতে পারেন, যাক ডিমাহতই আমরা বলি, ডিমাহত হলেন, তারপরে তারা এটাকে অনেক বড় হাইপ তোলার চেষ্টা করেছেন, মিছিল করার চেষ্টা করেছেন। নাহিদ সাহেব বলেছেন যে তারেক সাহেবের ইঙ্গিতে, মির্জা আব্বাসের সম্মতিতে কি কি যেন ডারবি নাসিরকে মারা হয়েছে। ট্রাস্ট মি, উনি এত বড় নেতা নন। এবং আমি দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের চ্যালেঞ্জ করেছেন যে জুলাইয়ের আন্দোলনে ডারবি নাসিরের ডারবি নাসির না, নাসিরুদ্দিন পাটোয়ারির আসলে এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না, কিন্তু কোটারির স্বার্থে তাকে একটা জাতীয় নেতা বানানো হয়েছে, এবং তার মাধ্যমে ক্রমাগত উস্কানি দিয়ে এই দেশের রাজনৈতিক পরিবেশকে আরো বেশি কলুষিত করার একটা চেষ্টা করা হচ্ছে। সেটা যাই হয়ে থাকুক, এখন যদি তারা সিরিয়াস রাজনীতি না করে থাকেন, এই তরুণদের উপরে যাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল, কিছু কিছু লোকের ছিল, সেটা আশাহত হবে। এবং এই যে ফেনীর বন্যার জন্য টাকা তুলে সেই টাকাকে চুদলিং পং করে দেওয়া, এবং এই ধরনের কাহিনীগুলো দিয়ে তারা যেভাবে শুরু করেছেন, তাদের যে উপদেষ্টাটা ছিল, মানে সবচেয়ে দুর্নীতিবাজ উপদেষ্টা বলতে যাদেরকে বোঝায়, এই সবগুলাই তাদের ছিল। এই যে এখন একজন আছে আসিফ, ও তো আর নির্বাচনে দাঁড়ানোরই সাহস পেল না, যাকে সবাই 300 কোটি সজীব ভুইয়া হিসাবে চিনেন, ওয়েস্টিনের হাসখোর। এবং আরেকজন আছে, ও তো এখন দেখি যে এনসিপিতেও নাই, এটা হচ্ছে কি যে মুজিববাদ খেয়ে ফেলতে চেয়েছিল, এবং ভাইকে বিদেশ থেকে এনে তথ্য উপদেষ্টা ছিল আমাদের পরবর্তীতে, মেটিকুলাস মাহফুজ। সেই মেটিকুলাস মাহফুজ এবং অন্যান্যরা এখন আবার চেষ্টা করছে তারা বিভিন্ন ধরনের নাটক তৈরি করার, এবং এই নাটক আগামীতে আসলে কোনো একটা কাজে আসবে না। সিরিয়াস রাজনীতি তাদেরকে করতে হবে, এবং সিরিয়াস রাজনীতি যদি তাদের করতে হয়, তাহলে শুধু জামাতের জোটে গেলে হবে না, তাদেরকে জামাতের ভিতরে প্রবেশ করে ফেলতে হবে। এবং আমার ধারণা নির্বাচনের পরে তাই হবে। অধিকাংশ রাজনীতিবিদ, এইসব তরুণ রাজনীতিবিদ, তারা জামাতে ঢুকে যাবেন, এবং তারা গুপ্ত এনসিপি থেকে, আগে গুপ্ত ছাত্রলীগ ছিলেন, গুপ্ত এনসিপি থেকে প্রকাশিত জামাত হয়ে যাবেন। সততার সাথে রাজনীতি করুন, প্রকাশ্যে রাজনীতি করুন, এইসব ডিম্মাহতের নাটক বাদ দিতে হবে, এই ধরনের ছদ্মবেশী গুপ্ত অভিনয় বাদ দিতে হবে। সাদাকে সাদা বলুন, স্পেডকে স্পেড বলুন, রাজনীতিকে রাজনীতি বলুন।
এটা তাদের জন্য ভালো হবে এবং তাদের এই নাটক থেকে দেশ ও জাতি মুক্ত হবে। আমি আলোচনার শেষে মির্জা আব্বাসকে দোয়া করতে চাই। বেচারা এই বুড়া বয়সে বড়ই একটা খতরনাক অবস্থায় পড়েছেন। তার এখানের মধ্যে আগে একজন ছিল কি ডস-টস ছিঁড়ে ফেলা হাদী সাহেব ছিলেন। হাদী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তারপরে নাজিল হয়েছে এই ডারবি নাসির, এবং একই সাথে আরেকটা দেখলাম মুকুট পরে ঘুরে বেড়াচ্ছে এই রাতামু রোগের মতো মেঘনা আলম। ওই আরেক নাটক ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছে। কি যেন কোন এক অ্যাম্বাসেডারের, সৌদি অ্যাম্বাসেডারের চাকরানি না কিছু একটা ছিলেন বোধহয় উনি। যাই হোক, কারো পেশাকে আমি ছোট করে দেখি না। তারা এইখানের মধ্যে ক্রমাগত মির্জা আব্বাসের সাথে নাটক করে বেড়াচ্ছেন। শত শত মোবাইল ফোনে তাদের ভিডিও এবং রিল ভাইরাল করা হচ্ছে। আল্লাহ মির্জা আব্বাসকে এই বুড়া বসে এই অপমান থেকে রক্ষা করুন, এবং তিনি যে ধৈর্য ধরে আছেন, এদের যন্ত্রণা যে তাকে প্রতিনিয়ত সহ্য করতে হয়, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। এবং আমি জানি যে মির্জা আব্বাসকে হয়তো দুনিয়া না হলেও আখেরাতে আল্লাহ এর একটা রেজাল্ট দেবেন। ঢাকা ৮ আসন একটা কৌতুকের আসন হয়ে দাঁড়িয়েছে, এবং আগামীতে ডিমের পরে আমরা জানি না আর কি দাঁড়াবে। ডিমের পরে হয়তো টমেটো আসতে পারে বা অন্য কিছু আসতে পারে, বাট যাই করুন এইসব নরম নরম ঢিলাঢিলির মধ্যেই থাকুন। জিনিসটা যাতে সন্ত্রাসের দিকে না যায়, জিনিসটা যাতে উস্কানির দিকে না যায়, সেই দিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকুন। অনেকদিন পরে ফিরলাম, অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে এসেছি, এবং নির্বাচনের আগ পর্যন্ত যাতে সুস্থ থাকি, মির্জা আব্বাসের মতো না হোক, নিজের মতো করে যাতে সুস্থ থাকি, এই দোয়াটা করবেন। বাংলাদেশ একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিবাহিত করতে হচ্ছে, এবং গোটা বাংলাদেশটা কিভাবে চলছে তার সবচেয়ে বড় একটা, যদি আমরা আলাদা করে হিসেবে নেই, এটা এই বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে যেটা ঘটেছে সেটা থেকেই কিন্তু প্রমাণিত হয়। একটা হচ্ছে যে গোটা দেশটাই ভুয়ো মামলা দিয়ে, যে মামলায় জুয়েল হাসান সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেই মামলার ঘটনাটি ঘটার সময়ে তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। ভারতে চিকিৎসাধীন থেকে তারপর তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। তো গোটা দেশে ভুয়ো মামলাগুলোর বলি শুধুমাত্র জুয়েল হাসান সাদ্দাম নয়, যারা লাখো নেতাকর্মী কারাগারে আছে, পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জীবন দিয়েছে, পরিবার সহিংসতার শিকার হয়েছে, এটি একটি প্রমাণ। আরেকটি হচ্ছে যে আমাদের এই জামিন পাওয়া যে অধিকার, জামিন পাওয়া তো যে কোনো জামিন পাওয়া কিন্তু কারো দয়া দাক্ষিণ্যের বিষয় না। জামিন একজন আসামির অধিকার, এবং একজন মানুষের, বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের রাইট টু ফেয়ার ট্রায়াল, ন্যায় বিচারের অধিকার রয়েছে। তো আজকে ন্যায় বিচারের সমস্ত ধরনের যে সুরক্ষা কবচ আছে সেগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে যে এই যে মাসের পর মাস অতিক্রম করে কেউ 2 বছরের কাছাকাছি হতে চললে তারা এই কারাগারে বন্দী অবস্থায় রয়েছে, কোনো ধরনের জামিন পাওয়ার কোনো অধিকার নেই, অনেককে আদালতে নেওয়া হয় না, এবং কারাগারের অভ্যন্তরে তাদেরকে কি রকম জীবনযাপন করতে হয় তার অনেক রকম নমুনা কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এবং যে ধরনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যার প্রেক্ষিতে জামিন দেওয়া হচ্ছে না, এর প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের আইন আদালতের খোঁজ খবর দেখেন, তারা সবাই জানেন যে এই ধরনের জামিন খুবই স্বাভাবিক একটা রুটিন প্রক্রিয়া মাত্র, যে কোনো মামলায় প্রক্রিয়াতেই কেউ জামিন পেতে পারে। এমন বাংলাদেশে গুরুতর অপরাধের ক্ষেত্রেও জামিনের বিষয়ে আদালত কিছু ক্ষেত্রে হয়তো স্থগিত করতে পারে, বিলম্বিত করতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রেও শেষ পর্যন্ত কিন্তু জামিন অবশ্যই কিন্তু যেগুলো, যে ধরনের যে ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যে আইনের আশ্রয় গ্রহণ করা হয়েছে, সেটি অনুযায়ী কিন্তু এটি নিশ্চিতভাবে বলা যায় যে এটা 5 দিন, 10 দিন, 15 দিন, একেবারে সর্বনিম্ন সময়ের মধ্যে তার জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু সেই জামিন তারা পায়নি। সেই জামিন না পেয়ে তারা এই মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হচ্ছে, এবং এটির প্রভাব তো পরিবারগুলোর উপর পড়ছে। এবং এর প্রত্যেকটি রাজনৈতিক মামলা। এখানে এই মামলাগুলো কেন করা হচ্ছে, কি উদ্দেশ্য করা হচ্ছে, এটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে। যে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছে, এগুলো যে জাল মামলা, ভুয়ো মামলা, এগুলো যে এই সরকারের নির্দেশনায়, প্ররোচনায় পরিচালিত মামলা, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষ এটা অন্তরে তারা সেটা জানে। আরেকটি হচ্ছে যে আপনার তো একজনকে যখন অভিযুক্ত করা হয়, একজন অভিযুক্ত আর একজন অপরাধী সাব্যস্ত হওয়া, সেটা তো অনেক লম্বা একটি তফাৎ। যদি এখনো অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, আসলে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, কোনো ধরনের
আইন আদালতের রায়ের বিচার ব্যবস্থা কোনো বালাই তো নেই। কিন্তু যে কারো বিরুদ্ধে কিন্তু যখন কারো বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে সে নিরপরাধ, এটি ধরে নিয়ে কিন্তু তার প্রতি আইন আদালতের যে কারাবিধি এগুলো প্রয়োগ করা হয়। তো এগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু লঙ্ঘন ঘটানো হচ্ছে। এবং এই জুয়েল হাসান সাদ্দামের যে ঘটনাটি ঘটেছে, এটির সঙ্গে এটি বাংলাদেশের সত্যিকার অর্থে কোটি সমর্থকের সাথে আছে। একই রকম ঘটনাগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তেই ঘটে চলেছে। এবং সর্বশেষ যে দৃষ্টান্তটি, সেটা হচ্ছে প্যারোলে মুক্তি। আজকে বাংলাদেশে প্যারোলে মুক্তি পাওয়া এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া। তখন কেউ পরিবারের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, তখন কিন্তু সবাই আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেতে সে জানাজায় অংশগ্রহণ করতে পারে, শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারে, পরিবারের কাছে যেতে পারে, অল্প সময় অতিবাহিত করতে পারে। কিন্তু এই দখলদার সরকার কিন্তু সেই প্যারোলে মুক্তি দেওয়ার যে স্বাভাবিক বিধিবিধান, ন্যূনতম মানবিক অনুভূতি এবং যেটি নাগরিকের অধিকার, যেটি আসলে আপনার এই দখলদার সরকারের দিবে কি দিবে এটার উপর নির্ভর করে না, দেয়াটাই তার দায়িত্ব, যদি সেটা সরকার হয়ে থাকে, যদি সেটা রাষ্ট্র হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ আজকে সম্পূর্ণ অকার্যকর রাষ্ট্র, একটা মবের রাজত্ব চলছে, একটা মবতান্ত্রিক দেশ তারা গড়ে তুলেছে। এবং সে কারণেই কিন্তু এমনকি যারা মৃত্যুদণ্ডের দায়ে অভিযুক্ত, যারা দোষী সাব্যস্ত হয়েছিল বিগত সময়, তারাও কিন্তু প্যারোলে গিয়ে তারা তাদের নিকটাত্মীয়ের মৃত্যু করা সামিল হয়েছে, জানাজায় সামিল হয়েছে, পরিবারকে সময় দিয়েছে। অথচ দেখুন যে যার বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি, যাকে 12 মাস কারাগারে রেখে রাষ্ট্র নিজে আসলে সবচেয়ে বড় অপরাধী এটি প্রমাণিত হয়েছে, আজকে তাকে এই প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। এবং বরং মৃতদেহকে দেখতে কে আসবে, বরং আমরা দেখতেছি যে মৃতদেহই বরং কারাগারে এসে জীবিত মানুষকে দেখতে আসে। এই দখলদার সরকার সেই দৃষ্টান্ত তৈরি করেছে। এবং আজকে আবার এই পুরো যে ঘটনাটি ঘটে, এটি প্রমাণ করে যে এই দখলদার সরকার একটা প্রতিশোধ পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলেছে, একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলেছে, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে, যেখানে মুক্তিযুদ্ধের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, একটা উদার রাজনীতিতে বিশ্বাস করার কারণেই আপনার উপরে এক ধরনের উইজ হান্টিং চলবে। আপনি পলিটিক্যাল কিলিং এর শিকার হবেন, আপনি বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হবেন, আপনাকে একটা দমন পীড়নের যন্ত্রের মধ্যে রাখা হবে। এবং এটাই কিন্তু আমরা দেখতে পাই, কারণ এই বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই কারণে আওয়ামী লীগের কার্যক্রমের পর এক ধরনের নিষেধাজ্ঞা, এক ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজকে ভুয়ো ভোটের দিকে বাংলাদেশ এগুচ্ছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এই পরিস্থিতি তারা তৈরি ভাবে সুস্পষ্ট হয়ে বলা যায়। এবং এটি কেন করছে, আপনি যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেন, একটি হচ্ছে যে তারা যে অবৈধভাবে ক্ষমতায় আছে, মানুষ ক্ষমতায় যে কেউ যেতে পারে, রাজনীতি করে, ক্ষমতার পালাবদল ঘটতে পারে, ক্ষমতা থেকে পরিবর্তন আসতে পারে, কিন্তু একজন নির্লজ্জই কেবল এই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা থেকে আবার ক্ষমতার দম্ভ দেখাতে পারে। এই যারা আজকে যে কয়জন উপদেষ্টা পরিষদে আছে, তাদের সমস্ত গণতন্ত্র, সমস্ত মানবাধিকার, সমস্ত আইন কানুন সবকিছু লঙ্ঘন ঘটিয়ে আজকে তারা এই রাষ্ট্রটা দখল করে আছে। তারা জনগণের প্রতিনিধি না। এই যে তাদের ক্ষমতা, এই ক্ষমতাকে অঙ্কুশ রাখার জন্য তারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। আরেকটি হচ্ছে তারা যে একটা মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, বাংলাদেশকে যে একটা ইসলামোফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে চায়। দখলদার সরকারের বাইরেও তো সরকার আছে, সরকার যে কোটা, এটা আসলে সম্ভবত হিসেব করার প্রয়োজন হবে। তো এই যে নানা ধরনের উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটি তাদের সেই উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রক্রিয়াটি যেন সম্পূর্ণ নিরাপদ থাকে, তাদেরকে কেউ যেন চ্যালেঞ্জ না করতে পারে। বাংলাদেশ যেন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর হাবে পরিণত হয়। বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে যেন আবার একটা খেলা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে পরিচালিত হয়, বাংলাদেশে আবার একটা ধর্মীয় রাজনীতির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ গুলো করছে, এটাই তো করছে। এবং মানুষ যেন তার রায় না দিতে পারে, মানুষ যেন প্রতিবাদ না করতে পারে, যে কারণে মিছিল করলে আজকে দেখা মাত্র গুলি করা হচ্ছে, জয় বাংলা শুনলেই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, ন্যূনতম প্রতিবাদ করলেই তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরকারের সঙ্গে দ্বিমত করলে বাতিল করে দেওয়া হচ্ছে। একজন হিন্দু ধর্মাবলম্বী, একজন আদিবাসী মানুষ যখন হয়তো তার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করছে, সেটার কারণে তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কেউ যখন হয়তো তাদের পছন্দ মতো কোনো শব্দ ব্যবহার করেনি, সেই অপরাধে আজকে হয়তো তার উপরে মব সহিংসতা চাপিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাতিল করে দেওয়া হচ্ছে। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা ফ্যাসিস্ট রিপাবলিক বাংলাদেশ যদি আমরা বলি, যে এখানে
দখলদার সরকার যা বলবে তাই করতে হবে, দখলদার সরকার যেভাবে চাবে সেভাবে চলতে হবে, দখলদার সরকার যতটুকু অধিকার দিবে সেটুকু থাকতে হবে, এবং দখলদারের ক্ষমতাকে প্রশ্ন করা যাবে না। যারাই প্রশ্ন করবে তারাই অপরাধী, তারাই রাষ্ট্রদ্রোহী। অবস্থাটা এমন দাঁড়িয়েছে গোটা বাংলাদেশের সমস্ত মানুষই আজকে রাষ্ট্রদ্রোহী, এবং এই যারা যখন জনগণকে তারা এভাবে বিপক্ষে ঠেলে দেয় সেই জনগণই আসলে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে।